ওকে, আমরা অ্যাটমের ডেফিনেশন থেকে স্টার্ট করি। আহ, তোমাদের আই হোপ অ্যাটম সম্পর্কে একটা কনসেপ্ট আছে। স্মলেস্ট ইউনিট অফ এন এলিমেন্ট হুইচ ডাজ নট ডাজ নট হ্যাভ ইটস ওন এক্সিস্টেন্স। Existence, but takes part in chemical reaction. Okay, this is atom, the smallest unit of an element which does not have is existence in nature, but takes part in chemical reaction, or it is the smallest unit that takes part in chemical reaction. Okay. Normally আগে কনসেপ্ট ছিল the atom cannot be divided, but আমরা নিউ মডার্ন কনসেপ্টে কিন্তু জানি যে অ্যাটম ক্যান বি ডিভাইডেড ইনটু স্মল পার্টিকেলস, তাই না? তো অ্যাটমকে তুমি যখন ব্রেকডাউন করছো তখন কিন্তু কিছু স্মল পার্টিকেলস পাওয়া যাচ্ছে। সেই স্মল পার্টিকেলস গুলোকে আমরা নর্মালি বলি ফান্ডামেন্টাল পার্টিকেলস, তাই না? তো আমরা এখন ওই ফান্ডামেন্টাল পার্টিকেলস থেকে কিন্তু স্টার্ট করব। ফান্ডামেন্টাল পার্টিকেলস, এটার ডেফিনেশন হচ্ছে দ্য ফাইন পার্টিকেলস which are present in all atoms of the elements are called fundamental particles. The fine particles which are present in all atoms of the element are called fundamental particles. Do you know how many fundamental particles are present in nature? স্যার, তোমাদের ধারণা? পার্মানেন্ট আর টেম্পোরারি। হাউ মেনি, আমি মানে অ্যাকচুয়ালি ক্লাসিফিকেশন বলছি না বা টাইপস বলছি না। স্যার, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। না, নর্মালি তোমার ফান্ডামেন্টাল পার্টিকলস এর নাম্বার হচ্ছে আহ অ্যাবাভ 200। ও, এটা হচ্ছে টোটাল, হ্যাঁ, নাম্বার অফ ফান্ডামেন্টাল পার্টিকলস অ্যাবাভ 200। আর অলমোস্ট 200 হচ্ছে তোমার ওই টেম্পোরারি ফান্ডামেন্টাল পার্টিকলস এর মধ্যে আছে আর কি, ঠিক আছে? তো এই নাম্বারটা কিন্তু এমসিকিউর জন্য তোমাকে একটু মনে রাখতে হবে আর কি, হ্যাঁ। তো ক্লাসিফিকেশন চলে আসে, ফান্ডামেন্টাল পার্টিকলস আর থ্রি টাইপস। নাম্বার ওয়ান, পার্মানেন্ট বলতে পারো বা স্টেবল ফান্ডামেন্টাল পার্টিকলস, স্টেবল অর পার্মানেন্ট ফান্ডামেন্টাল পার্টিকলস। পার্টিকেলস নাম্বার টু, নাম্বার টুটা ওই পেজে চলে যায়। নাম্বার টু,
unstable or temporary fundamental particles. Number 3, composite particles. তো এখন এগুলো নিয়ে আমাদের একটু জানতে হবে। ফার্স্টে আমরা ফান্ডামেন্টাল পার্টিকেলস এর একটু ডেফিনিশনটা জেনে নিই। These are fundamental particles which present in every atom of element. So mainly আমরা এটা লিখতে পারি the particles which present in every atom of element are known as fundamental particles. There are 3 fundamental particles, সেগুলো তোমরা জানো। নাম্বার 1, electron. Number 2, proton. আর নাম্বার 3, নিউট্রন। ওকে, এখন এগুলোর কিছু ইনফরমেশন কিন্তু আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, ফার্স্ট অফ অল, ইলেকট্রন, এটার ম্যাস জানা আছে আমাদের। ইলেকট্রনের ম্যাস কত? 9.11 ইন্টু 10^31 কেজি ম্যাস। দেন হচ্ছে চার্জ। ইলেকট্রনের চার্জ নাম্বার কত বলো তো? -1.6 into 10⁻⁻19 কুলম। 19 কুলম। আর যদি আমরা ইএসইউ তে বলি, সিজিএস ইউনিট যেটা, এটাও কিন্তু মনে রাখতে হবে, 4.8 ইন্টু 10^10 ইএসইউ। আমি এই জায়গায় তোমাদের একটু ফুল ফর্মটা লিখে দিচ্ছি। হোয়াট ইজ ইএসইউ? সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এটা হচ্ছে সিজিএস ইউনিট অফ চার্জ। আর এটা ডিসকভার করেন কে? জে জে থমসন। এই ইনফরমেশন গুলো তোমার এমসিকিউ পারপাসে একটু মনে রাখতে হবে। দেন হচ্ছে প্রোটন। প্রোটনের ম্যাস কত? 1.6725 ইন্টু 10^24 দিলাম। 24 হলে তা গ্রাম হবে না কেজি হবে? এটা কিন্তু গ্রাম। ওকে, এটা হচ্ছে ম্যাস। আর চার্জ নাম্বার হচ্ছে +1.6 ইন্টু 10^19 কুলম। অ্যান্ড যদি সিজিএস ইউনিট বলো তাহলে সেম, 4.8 ইন্টু 10^10 ইএসইউ। ইলেকট্রনটা কিন্তু মাইনাস। ওকে, আচ্ছা। আর এটা ডিসকভার করেন কে? প্রোটন। রাদারফোর্ড। এটা মনে রাখা লাগবে। আর নিউটনের চার্জ নাম্বার হচ্ছে 0। হচ্ছে চার্জ নাম্বার। ম্যাস হচ্ছে 1.675 ইন্টু 10^24 গ্রাম। আর এটার ডিসকভারার হচ্ছে যে চ্যাডউইক। ওকে,
এই হচ্ছে এই ইনফরমেশন গুলো এমসিকিউ জন্য তোমরা একটু পড়ে নেবে। নেক্সট নেক্সট আমরা চলে আসবো হচ্ছে আনস্টেবল অর টেম্পোরারি ফান্ডামেন্টাল পার্টিকেলস। এটার ডেফিনেশনটা সবাই জেনে নেই। These particles remain in the remain in the atom of some element for for very short time. So mainly the particles which remain in the atom of some element for very short time are known as temporary fundamental particles. Mainly আমরা যখন একটা অ্যাটমকে আরেকটা অ্যাটমে কনভার্ট করি, যেটা আমরা অনেক সময় নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশন বলি, ওই একটা অ্যাটমকে আরেকটা অ্যাটমে কনভার্ট করার যে প্রসেস, ওই প্রসেসে এই পার্টিকেলস গুলোর প্রেজেন্স তুমি অবজার্ভ করতে পারবা। এছাড়া এগুলো আসলে থাকে না, ঠিক আছে। অ্যান্ড দেয়ার নাম্বার আর অ্যারাউন্ড 200। তাহলে আনস্টেবল অর টেম্পোরারি ফান্ডামেন্টাল পার্টিকলস এর নাম্বার হচ্ছে অ্যারাউন্ড 200। অ্যান্ড এখানে কি কি পার্টিকলস আছে? নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, দেন হচ্ছে মেসন, পজিট্রন, এটসেট্রা। লাস্ট, কম্পোজিট পার্টিকেলস। এটা ডেফিনেশনটাও ইম্পর্টেন্ট, এটা আমরা আহ, একটু মনে রাখার ট্রাই করব, আর এটার এক্সাম্পলটাও ইম্পর্টেন্ট। ওকে, সো এটার ডেফিনেশন হচ্ছে except permanent and temporary fundamental particles, there are another heavy particles which are known as composite particles. ওকে, এটি হচ্ছে কম্পোজিট পার্টিকেলের ডেফিনেশন। দে আর made of two or more permanent or temporary fundamental particles. ঠিক আছে, এগুলো তোমার টেম্পোরারি অ্যান্ড ফান্ডামেন্টাল পার্টিকেলস এর একসাথে কম্বাইন হয়ে এগুলো ফর্ম করে। মেইনলি এই কারণে এগুলোকে তোমার কম্পোজিট পার্টিকেলস বলা হয়, ঠিক আছে। অ্যান্ড এটার এক্সাম্পল হচ্ছে দুইটা, একটা হচ্ছে এটা একটা হচ্ছে তোমার আলফা পার্টিকেলস, আলফা, অ্যান্ড
ডিউটেরন। ডিউটেরন পার্টিকেলস। আলফা পার্টিকেলস এর ফর্মুলা তোমরা জানো, এটা হচ্ছে হিলিয়াম 2+। আর ডিউটেরন, ডিউটেরনের ফর্মুলাটা কি হবে? তোমরা কি ডিউটেরিয়ামের ফর্মুলা জানো? ডিউটেরিয়াম, এটা ডিউটেরিয়ামের ফর্মুলা না? তো এখানে তুমি যদি পজিটিভ Yes, সাইন sir. দাও তাহলে এটি হচ্ছে ডিউটেরন। ওকে। আর এখান থেকে আরেকটা ডেফিনেশন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আলফা পার্টিকেল। আহ তোমাদের মধ্যে কেউ বলতে পারবা হোয়াট ইজ আলফা পার্টিকেল? স্যার, একটা রেডিও অ্যাক্টিভ পার্টিকেল, যেটা একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট থেকে এমিট হয়। এটা কিন্তু আসলে মনে হয় না তোমরা পড়ছো, তোমরা হয়তো এটা পড়ছো, ডাবলি চার্জড হিলিয়াম nucleus is known as alpha particle, known as alpha particle, and its flow is known as alpha ray. ওকে, এখন আমরা আর কয়েকটা শর্ট কোশ্চেনের জিনিস জেনে নিব। তো আলফা পার্টিকেলের ডেফিনেশন তোমরা মাস্ট বি পড়বা, ঠিক আছে? আর এটাকে এক্সপ্রেস করা হয় বাই ইউজিং হিলিয়াম 2+। এটার ম্যাস হচ্ছে 4। নেক্সট আমরা ছোটখাটো কয়েকটা ডেফিনেশন জানবো। একটা হচ্ছে আইসোটোপ, নাম্বার 2 আইসোবার, আইসোবার অ্যান্ড আইসোটোন। এগুলোর ডেফিনেশন তোমরা জানো, তাও আমরা যদি শর্ট ভাবে লিখতে চাই তাহলে ডেফিনেশনটা কি হবে? atoms of the same element which have same atomic number but different, different কি হবে? mass number. Okay, are known as isotope. How many isotopes in the world or in the nature? তোমরা কি নাম্বারটা জানো, আইসোটোপ নাম্বার? There are 1300 isotopes in nature. আর কোন এলিমেন্ট গুলোর তোমার আইসোটোপ নাই এটা বলতে পারবা? ন্যাচারাল আইসোটোপ। কারো কোনো ধারণা আছে কি কোন এলিমেন্ট গুলোর আইসোটোপ নেই? সোডিয়াম and gold does not have natural isotopes. ওকে, আর আইসোটোপে যদি আমরা কিছু এক্সাম্পল দেখি, সাপোজ অক্সিজেন 16, অক্সিজেন 17, অক্সিজেন 18, এই সবগুলোরই কিন্তু অ্যাটমিক নাম্বার 6 না 8।
সবগুলোর অ্যাটমিক নাম্বার হচ্ছে 8, বাট ম্যাস নাম্বারটা কি ডিফারেন্ট। এরা হচ্ছে তোমার আইসোটোপ অফ ইচ আদার। দেন ক্লোরিন 35, ক্লোরিন 37, এই সবগুলোরই কিন্তু অ্যাটমিক নাম্বার সেম, বাট ম্যাস নাম্বার ডিফারেন্ট। এইভাবে অ্যাকচুয়ালি সবগুলো এলিমেন্টারি ন্যাচারাল আইসোটোপ আছে এক্সেপ্ট সোডিয়াম অ্যান্ড গোল্ড। ঠিক আছে, ওকে। দেন আমরা চলে যাব হচ্ছে আইসোবারের ডেফিনেশনে। হচ্ছে এলিমেন্টস হ্যাভ সেম mass number but different atomic number। তাহলে আইসোবারে এখানে ম্যাস নাম্বারটা কি থাকবে, সেম থাকবে, বাট এখানে তোমার অ্যাটমিক নাম্বারটা ডিফারেন্ট হয়ে যাবে। সাপোজ এখানে নাইট্রোজেন 14 নিলাম, কার্বনের কিন্তু 14 আইসোটোপ আছে। তো এই দুইটার কিন্তু দেখো mass number same but atomic নাম্বারটা different, so they are isotope of each other। এরকম আরো অনেক আইসোটোপ আছে। সাপোজ এখানে কপার নিলাম, কপার হচ্ছে 29, এটার মাস নাম 64 একটা আইসোটোপ আছে। সেম ওয়েতে জিঙ্ক, জিঙ্কের তোমার অ্যাটমিক নাম্বার হচ্ছে 30, এটারও একটা আইসোটোপ আছে যেটা অ্যাটমিক মাস 64। তাহলে এই দুইটা এলিমেন্ট কিন্তু আইসোবার অফ ইচ আদার, কারণ এদের তোমার দেখো ম্যাস নাম্বার সেম বাট অ্যাটমিক নাম্বারটা ডিফারেন্ট, তাই না? দেন ফসফরাসেরও এরকম আইসোটোপ আছে। সরি, ফসফরাসেরও আইসোবার আছে, তারপরে সিলিকন। হ্যাঁ, তো এই এক্সাম্পল গুলো আমরা একটু মনে রাখার ট্রাই করব। আর এক্সামে কিন্তু যখন এমসিকিউ দেওয়া হয় তখন অনেক সময় এলিমেন্টটা মেনশন করা হয় না, ওইটাকে তোমার জাস্ট একটা সিম্বলিক ওয়েতে রিপ্রেজেন্ট করা হয়। সাপোজ এক্স ওয়াই জেড এরকম দুইটা পেয়ার দেওয়া থাকে অথবা তিনটা পেয়ার দেওয়া থাকে, তখন তোমাকে ওইটা ফাইন্ড আউট করতে হবে। কোশ্চেনটা এরকম দেওয়া থাকে, উইচ ওয়ান ইজ আইসোবার অফ ইচ আদার, দেন অর হুইচ ওয়ান ইজ আইসোটোন অফ ইচ আদার। এরকম এমসিকিউ কোশ্চেন থাকে, তোমাকে রাইট অ্যান্সারটা চুজ করতে হবে। তো সেক্ষেত্রে তুমি ওই পয়েন্টগুলো দেখে নেবে। এই উপরের ভ্যালুটা যদি সেম থাকে তাহলে হচ্ছে আইসো বার, আর যদি নিচের নাম দেখবা যে নিচের নাম্বারটা সেম বাট উপরে ম্যাচ নাম্বারটা ডিফারেন্ট, তাহলে হচ্ছে আইসো টো। দেন আমরা চলে যাবো হচ্ছে আইসো টোনে। ওকে, আইসোটোনে হচ্ছে এলিমেন্টস হ্যাভ সেম নিউট্রন নাম্বার বাট different atomic number are known as isoton of each other। আচ্ছা, আমরা আইসোটোনেরও কিছু এক্সাম্পল দেখে নেই। এখান থেকে আমরা আইসোটোনটাকে আইডেন্টিফাই করতে পারি কিনা। হ্যাঁ, আহ, এখানে সাপোজ আমি একটা অক্সিজেনের আইসোটোপ নিলাম, অক্সিজেন 16, আর কার্বনের একটা আইসোটোপ নিলাম হচ্ছে 14। ওকে, কার্বন 14। এখন দেখো এই দুইটারই কিন্তু অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট, বাট এখানে নিউটন নাম্বার কিন্তু সেম। এখন নিউটন নাম্বারটা তুমি কিভাবে ক্যালকুলেট করবা? তুমি ম্যাস নাম্বার থেকে যখন অ্যাটমিক নাম্বার মাইনাস করবা তখন কিন্তু নিউটন নাম্বার চলে আসবে। এটা হচ্ছে ফর অক্সিজেন। আর এখানে কার্বনের জন্য দেখো 14 মাইনাস 6 ইকুয়ালস টু 8 ফর কার্বন। তাহলে দুইটারই কি নিউট্রন নাম্বারটা সেম, তাহলে দে আর আইসোটোন
of each other। ঠিক আছে, এখন আমরা আমাদের মেইন পার্টে চলে যাই, সেটা হচ্ছে অ্যাটমিক মডেল। আর এখানে ফার্স্টে আসবে হচ্ছে রাদারফোর্ড ফোর্স আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। ওকে, এখন আমার মনে হয় এটা তোমরা সবাই মোটামুটি জানো, আমি জাস্ট এটাকে একটু ওভারভিউ করে দিই, নাকি নাকি আমি ডিটেলসই বলবো এটার। এটা স্যার কি একটু ওভারভিউ করে দিলেই হবে। হ্যাঁ, এটা মনে হয় ওভারভিউ করে দিলেই হবে। এখানে তোমরা কি কি পড়বে সেই জিনিসগুলো আমি একটু বলে দিচ্ছি। এখানে আলফা পার্টিকেল যে স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট আছে, সেই এক্সপেরিমেন্টটার কিন্তু ডিটেলস তোমাকে পড়তে হবে। আর যখন তুমি ডিটেলস পড়বে তখন অবশ্যই ওই এক্সপেরিমেন্টের যে ফিগারটা সেটা ড্র করে এখানে কি অবজারভেশন আছে আর উনি কি কনক্লুশনে আসলেন, সেই জিনিসগুলো কিন্তু তোমাকে একটু পড়তে হবে। হ্যাঁ, তো আমি একবার একটু এট এ গ্লান্স এখানে একটা ড্র করে দিচ্ছি। এই যে স্ক্রিনটা দেওয়া আছে, এই স্ক্রিনটাকে আমরা কি বলি? জিঙ্ক সালফাইড কোটেড স্ক্রিন। এটা হচ্ছে গোল্ড ফয়েল। এটা হচ্ছে আলফা পার্টিকেলের যে সোর্স, রেডিয়াম। এটা হচ্ছে লেড ব্লক। আর এটা হচ্ছে লেড প্লেট উইথ হোল। ওকে, তো এই এক্সপেরিমেন্টে তোমার লেড ব্লকটা নর্মালি কেন ইউজ করা হয়? লেড হচ্ছে তোমার কি বলে এটাকে, রেডিয়েশন অ্যাবজর্ব করতে পারে। ঠিক আছে, লেডটা রেডিয়েশন অ্যাবজর্ব করতে পারে, সেজন্য এখানে এটা ইউজ করা হচ্ছে। কারণ তুমি যে আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট করবা, এখানে যে একটা আলফা পার্টিকেলের সোর্স তুমি রাখছো, রেডিয়াম, এটা তো একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। এখান থেকে কিন্তু স্পন্টেনিয়াসলি আলফা বিটা গামা রে এগুলো কিন্তু কি হয়, ইমিট হয়। তো এই স্কেটার এই এলিমেন্ট, সরি, এই রেডিয়েশনটা যে ইমিট হবে সেটা তো আর ওয়ান ওয়ে হবে না, এটা কিন্তু চারদিকে কিন্তু হবে না, স্ক্যাটারিং হবে, চারদিকে স্ক্যাটার্ড হবে। তো চারদিকে যদি স্ক্যাটার্ড হয় তখন এই এক্সপেরিমেন্টটা যে রান করছে তার কিন্তু এফেক্টেড হওয়ার একটা পসিবিলিটি থাকে। এই জন্য এটা লেড বক্সের ভেতরে রাখলে ওই হোল দিয়ে অনলি একটা ডিরেকশনেই তোমার আলফা পার্টিকেল গুলো বা রেডিয়েশনটা ইমিট হতে পারবে, বাকি যেগুলো ইমিট হচ্ছে সেটা লেড বক্সটা অ্যাবজর্ব করে ফেলবে। দেন এটা এখানে গোল্ড ফয়েল ইউজ করার কারণ হচ্ছে তখনকার যে টাইম, সেই টাইমে সবচেয়ে ইনার্ট এলিমেন্ট হিসেবে তোমার ধরা হতো হচ্ছে গোল্ডকে ইনার্ট এলিমেন্ট। কারণ তুমি যখন আলফা পার্টিকেল দিয়ে এখানে কলাইড করবা তখন কিন্তু এখানে একটা রিয়েকশন হওয়ার পসিবিলিটি থাকে, তাই না? ফিউশন বা ফিউশন রিয়েকশন। বাট এখানে এই গোল্ড ফয়েলটা ইনার্ট হওয়ার কারণে সে কিন্তু সহজে এখানে রিয়েকশন করবে না। আর জিঙ্ক সালফাইড কোটেড স্ক্রিন এখানে ইউজ করার মেইন পারপাস হচ্ছে এখানে একটা ফসফোরিসেন্স প্রডিউস করা। হ্যাঁ, ফসফোরিসেন্স
এটা ইউজ করার জন্য বা এটা দেখানোর জন্য জিঙ্ক সালফাইডটা ইউজ করা হয়েছে। ফসফোরেসেন্স হচ্ছে একটা কনসেপ্ট বা একটা কি বলে একটা কি বলে একটা একটা ঘটনা যেখানে তোমার নর্মালি যেটা হয়, একটা ফোটন যখন মানে ওই স্ক্রিনের বা ওই সাবস্টেন্সের উপরে কলাইড করে, তখন সেখান থেকে ভিজিবল রেঞ্জের লাইট ইমিট হয়। হ্যাঁ, তো এখানে এই ভিজিবল রেঞ্জের লাইটটা ইমিট করার জন্যই মেনলি জিঙ্ক সালফাইডের স্ক্রিনটা ইউজ করা হয়েছে। কারণ আলফা পার্টিকেল তো আমরা নেকড আইতে অবজার্ভ করতে পারবো না, খালি চোখে কি আমরা আলফা পার্টিকেল দেখতে পারবো? পারবো না। তাহলে এটার অ্যাকচুয়ালি ডিরেকশনটা কোথায় যাচ্ছে? এটা কি আলফা গোল ফয়েলটাকে ফয়েলের ভেতর দিয়ে এটা একদম এক্স্যাক্টলি যেই পাথে যাচ্ছিল সেই পাথেই যাচ্ছে, নাকি এটা ডিফ্লেক্টেড হয়ে গেছে সেটা বোঝার কোনো উপায় নাই। বাট পেছনে যখন একটা স্ক্রিন রাখা হচ্ছে, সেই স্ক্রিনে যখন সে এটা কলাইড করবে, তখন সেখান থেকে যদি ভিজিবল লাইট ইমিট হয় সেটা আমরা দেখতে পারবো। তখন আমরা বুঝতে পারবো আমি গানটা কোথায়, মানে আলফা পার্টিকেলে গানটা কোন দিকে রেখেছিলাম আর আলফা পার্টিকেলটা কোন দিকে চলে গেল। সেখান থেকে আমরা বুঝতে পারবো এটা অ্যাকচুয়ালি ডিফ্লেক্টেড হলো না কাম ব্যাক করলো প্রিভিয়াস দিকে। ঠিক আছে, সেটা বোঝার একটা প্রসেস হিসেবেই এই জিঙ্ক সালফাইডটা ইউজ করা হয়েছে, যার একটা প্রপার্টি হচ্ছে ফসফোরিসেন্স। ওকে, তো আমরা ফসফোরিসেন্সের ডেফিনেশনও জানবো। ডেফিনেশনটা বলি তোমাদেরকে, এটা শুরু করছে আর কি। ফসফোরিসেন্স হচ্ছে ইমিশন অফ ইমিশন অফ visible light by absorbing photons of different energy slowly. আচ্ছা, emission of visible light slowly by absorbing photons of different energy are known as phosphorescence. ফসফোরেসেন্স মেইনলি জিঙ্ক সালফাইড এই প্রপার্টিটা শো করে। আর হচ্ছে সালফাইড অফ গ্রুপ টু মেটালস, সাপোজ ক্যালসিয়াম সালফাইড, ম্যাগনেসিয়াম সালফাইড। হ্যাঁ, ওই সাবস্টেন্স গুলো কিন্তু এই ফসফোরেসেন্স শো করে। ওকে, এখন আমরা মেইন জিনিসটাতে চলে আসি। উনি কি অবজার্ভ করলেন, মোস্ট অফ দ্য আলফা পার্টিকেলস মেইনলি 99% পাস থ্রু গোল্ড ফয়েল। আর আরেকটা জিনিস, এই গোল্ড ফয়েলের তোমার থিকনেস কত ছিল বলো তো? গোল্ড ফয়েলের থিকনেস কত ছিল তোমাদের? ভ্যালুটা কি মনে আছে? কারো মনে নেই? থিকনেসটা ছিল হচ্ছে 4 × 10⁻⁴ যদি এটাকে আমরা মিটারে এক্সপ্রেস করি তাহলে কত হবে? ওইটাও কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে, মিটারে এক্সপ্রেস করলে কত হয়। ওকে, তো যেটা বলছিলাম, 99% তোমার আলফা পার্টিকেল তোমার এই গোল্ড ফয়েলের ভেতর দিয়ে পাস করে চলে যায় উইদাউট এনি ডিফ্লেকশন। সাম অফ দ্যাম গট ডিফ্লেক্টেড থ্রু স্মল অ্যাঙ্গেলস, অ্যান্ড নাম্বার থ্রি, ভেরি ফিউ particles, mainly 1 out of 20,000 come back, তাই না? বাই ডিফ্লেক্টিং অফ 180 ডিগ্রি অ্যাঙ্গেল, তাই না? 180 ডিগ্রি অ্যাঙ্গেলে সেটা আবার কাম ব্যাক করে বাই ডিফ্লেকশন। ওকে, দেন কনক্লুশন, উনি কি কনক্লুশন আসলেন সেটাও তোমাকে বলতে হবে।
তোমার ওনার কনক্লুশনগুলো মেইনলি এরকম ছিল যে মোস্ট অফ দ্য পার্টিকেল যেহেতু তোমার গোল ফয়েলটাকে পাস করে আনডিফ্লেক্টেড কন্ডিশনে চলে যাচ্ছে, তো ম্যাক্সিমাম স্পেস অফ অ্যাটম ইজ ভ্যাকেন্ট, almost maximum space হচ্ছে vacant. Some particles deflected, so they are collide with some heavy particle, and they have same charge number. কারণ সেম চার্জ নাম্বার না হলে সেটা ডিফ্লেক্ট হতো না। আর only one particle out of 20,000 come back in 180-degree angle. এটা থেকে উনি কনক্লুশন আসছিলেন যে ওই স্মল স্পেসে একটা হেভি পার্টিকেল আছে অ্যান্ড সেম চার্জ আছে, আলফা পার্টিকেলের যে চার্জ, পজিটিভ চার্জ, সেই সেম পজিটিভ চার্জ সেখানে আছে। কারণ সেম চার্জ না থাকলে সেখানে তোমার রিপালশন হতো না, রিপালশন না হলে সেখানে ব্যাকও করতো না। কারণ যেটা যদি অ্যাট্রাকশন হতো, অ্যাট্রাকশন হলে কিন্তু আলফা পার্টিকেল নিউক্লিয়াসের সাথে অ্যাটাচড হয়ে থাকতো, ওখানে তোমার রিপালশন হচ্ছে, রিপালশনের কারণে সে কিন্তু ব্যাক করছে আবার। আর ওইটা হেভি পার্টিকেল বলি আলফা পার্টিকেল সেটাকে কি করতে পারছে না, তার পজিশন থেকে তাকে সরাতে পারছে না। আর এখান থেকে উনি আরেকটা ডিসিশন আসেন, অলমোস্ট অল দ্য ম্যাসেস অ্যান্ড পজিটিভ চার্জ আর centered in the center of atom, and this center is known as um, nucleus. এইটা হচ্ছে কনক্লুশন, এখান থেকে উনি আসলেন। দেন হচ্ছে তোমার অ্যাটমিক মডেলটা লিখতে হবে। হোয়াট ইজ মেইন প্রপোজাল অফ রাদারফোর্ড, সেটা হচ্ছে দ্য পজিটিভ চার্জ অ্যান্ড মোস্ট অফ দ্য masses of an atom is concentrated in an extremely small volume, and this space is known as nucleus. Then উনি বলেছেন Rutherford model proposed that the negatively charged electrons surrounded the nucleus revolve uh, around with very high speed in circular path. That's why atom is neutral. That's why atom is neutral. এই ইনফরমেশনটাও উনি দিয়ে দিয়েছিলেন। ওকে, দেন হচ্ছে electrons are revolving around the nucleus is like the planets revolving around the planet. That's why this model is known as তোমার সোলার মডেল, তাই না? এই প্রপোজাল গুলো ছিল, এগুলো আমরা একটু জেনে নিব, ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাসে আমরা লিমিটেশনস গুলো বলে আমরা বোর অ্যাটমিক মডেলের মেইন কনসেপ্টটাতে চলে যাবো, কি মেইনলি লিমিটেশনস গুলোতে। কালকে দেখি নেক্সট একটা ক্লাস নেব, ঠিক আছে? ক্লাসে আমরা মডেলগুলো শেষ করে ফেলবো। আসসালামু আজকে এই পর্যন্ত, হ্যাঁ? ওকে, আলাইকুম স্যার। ওকে, সালাম।